হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো WBPSC ওয়ালাতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা ইম্পর্টেন্ট সেশন, যেটা স্ট্যাটিক জিকের ওপর বেস করে। তো তোমরা সকলেই জানো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WBPSC ওয়ালাতে একটা স্ট্যাটিক জিকের সিরিজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি, যেটা তোমাদের আপকামিং SSC, CGL, CHSL, MTS, GD এই সকল এক্সামের জন্য তো গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা রাজ্য সরকারের বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো সেই সকল এক্সামেও কিন্তু এই টপিকটার ওপর বেস করে কিন্তু কোশ্চেন্স এসে থাকে। এছাড়া যারা রেলের এক্সাম অ্যাপিয়ার করবে, লাইক RRB, NTPC, গ্রুপ ডি, তারাও কিন্তু তাদের এক্সামে এই ড্যামস অ্যান্ড রিজার্ভার থেকে কিন্তু প্রশ্ন পেয়ে যেতে পারো। তো তোমাদের এই আপকামিং এক্সামের ওপর বেস করেই কিন্তু ইম্পর্টেন্ট কিছু স্ট্যাটিক জিকের টপিক আমরা ডিসকাস করছি এই সেশনে। অলরেডি আমরা এর আগে দুটো টপিক ডিসকাস করে নিয়েছি। আজকে আমাদের লেকচার নাম্বার 3, যেখানে টপিক দেখতে পাচ্ছ ড্যামস অ্যান্ড রিজার্ভার্স। তো এর আগে দুটো টপিক আমরা যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার্স, আর সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ইম্পর্টেন্ট কান্ট্রি, কারেন্সি অ্যান্ড ক্যাপিটাল। ঠিক আছে, তো তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি এখনো, অবশ্যই বলবো সেই সেশনটাও কিন্তু একবার দেখে নেবে। কোথায় পাবে না, ভিডিও সেকশনে গিয়ে কিন্তু তোমরা এই বাকি যে দুটো স্ট্যাটিক জিকের ওপর সেশন রয়েছে অবশ্যই দেখে নেবে। তো আজকে আমরা আমাদের দেশের কিছু গুরুত্বপূর্ণ নদীবাঁধ, তো সেই সম্পর্কে কিন্তু আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস জানবো। এছাড়া এই যে নদীবাঁধগুলো, সেটা কোন নদীর ওপর অবস্থিত, কোন রাজ্য থেকে বিলং করে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ডিসকাস করব। তো আশা করছি এই ড্যামস অ্যান্ড রিজার্ভার থেকে যদি তোমাদের এক্সামে প্রশ্ন আসে তো তোমরা অবশ্যই করতে পারবে। তো এখানে শুরুর দিকে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট ড্যামস, তারপর আমরা চলে যাব আমাদের রাজ্যের কিছু ইম্পর্টেন্ট নদীবাঁধ বা ড্যামস, আর সবশেষে আমি স্টেট ওয়াইজ তোমাদের একটা লিস্ট প্রোভাইড করব। আর তোমরা যদি এই ক্লাস পিডিএফটা পেতে চাও, তো তার জন্য কিভাবে তোমরা এই ক্লাস পিডিএফটা পাবে, তো সেই সম্পর্কেও আমি বিস্তারিত তথ্য তোমাদের দেব একদম সেশনের শেষে। তো চলো ঝটপট আর দেরি না করে আজকের এই সেশনটা আমরা শুরু করি, যেখানে আজকে আমরা ডিসকাস করতে চলেছি ইম্পর্টেন্ট ড্যামস অ্যান্ড রিজার্ভার্স। ঠিক আছে, তো লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম কি না, কান্ট্রি উইথ কারেন্সি অ্যান্ড ক্যাপিটাল। তো এটা ছিল আমাদের আগের ক্লাসের টপিক। তো আমি আবারও বলবো যে তোমরা যারা এই সেশনটা এখনো দেখোনি অবশ্যই দেখবে, আর প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন করার চেষ্টা করবে। ঠিক আছে, সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টসও কিন্তু ডিসকাস করেছি, আর সব শেষে ছিল আগের সেশন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ড্যাম, ঠিক আছে, কিছু আমাদের দেশের গুরুত্বপূর্ণ যে নদীবাঁধ, তো সেটা সম্পর্কে আজকে আমাদের এই ডিসকাশন, আর তার পাশাপাশি ইম্পর্টেন্ট ফ্যাক্টস রিগার্ডিং দ্যাট ড্যামস তো আমি অবশ্যই তোমাদের প্রোভাইড করব, যেটা তোমাদের আশা করছি তোমাদের আপকামিং যে সকল এক্সাম তোমরা অ্যাপিয়ার করছো, তো প্রত্যেকটা এক্সামেই তোমাদের হেল্প করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখছি এখানে যে হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষের সর্বোচ্চ নদীবাঁধ। তো তোমরা সকলেই জেনে থাকবে এটার উত্তর কি না, তেহরি ড্যাম। তো তেহরি ড্যাম এর লোকেশন কোথায় না, এটি কোথায় অবস্থিত বলবে উত্তরাখণ্ড। তাহলে কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে এই তেহরি ড্যাম অবস্থিত, তো সেটা হচ্ছে উত্তরাখণ্ড, যেটা আমাদের দেশের সর্বোচ্চ ড্যাম, আমাদের দেশের সর্বোচ্চ ড্যাম। আর এই ড্যামটা কনস্ট্রাক্ট করা হয়েছিল 2006, মানে এর কমপ্লিশন, মানে প্রথম ফেজ যেটা কমপ্লিট হয়েছিল 2006-এ, যেটা ভাগীরথী নদীর ওপর কিন্তু এই ড্যাম মানে এই নদীবাঁধটা কিন্তু নির্মিত হয়েছে। তাহলে প্রথম আমরা যেটা দেখলাম এখানে যে তেহরি ড্যাম, এর বিলঙ্গিং স্টেট কি না, এর বিলঙ্গিং স্টেট হচ্ছে উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ডে কিন্তু এই নদীবাঁধ অবস্থিত তেহরি ড্যাম, আর এর এই নদীবাঁধ যে নদীর ওপর বানানো হয়েছে বা নির্মিত হয়েছে সেটা হচ্ছে ভাগীরথী রিভার। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ নদীবাঁধ সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। তো এর উত্তর কি না, হীরাকুদ। হীরাকুদ যেটা কোথায় অবস্থিত না, উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যার সম্বলপুরের খুবই কাছে এই ড্যাম অবস্থিত, প্রায় বলতে পারো 10 কিলোমিটার দূরে সম্বলপুর থেকে এই ড্যাম যেটা অবস্থিত। কোন নদীর ওপর না, উড়িষ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা নদী, মহানদীর ওপর কিন্তু এই ড্যামটা কিন্তু নির্মাণ করা হয়েছিল। আমরা যারা ইকোনমিক্স, মানে তোমরা যারা ইকোনমিক্স ক্লাস করেছো, যেখানে আমি তোমাদের পড়িয়েছিলাম ইকোনমিক প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, যেখানে আমরা ডিসকাস করেছিলাম
পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে 5 ইয়ার প্ল্যান। তো তোমরা নিশ্চয়ই মনে রেখেছো যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার মেন ফোকাস ছিল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, আর সেই সময় কিন্তু আমাদের দেশে বিভিন্ন ইরিগেশন প্রজেক্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সূচনা হয়, যার মধ্যে থেকে কিন্তু উল্লেখযোগ্য এই হীরাকুদ ড্যাম, যেটা কোথায় অবস্থিত না উড়িষ্যাতে। কোন নদী না মহানদীর ওপর কিন্তু এটি নির্মিত হয়েছে। এর কমপ্লিশন যদি দেখো ইনিশিয়ালি 1953-তে কিন্তু এটা কমপ্লিট হয়, ঠিক আছে। এছাড়াও আরও একটা যেটা গুরুত্বপূর্ণ ড্যাম আমরা দেখছি এখানে, সেটা হচ্ছে ওল্ডেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, মানে ভারতের প্রাচীনতম নদীবাঁধ। তো সেটা হচ্ছে কাল্লানাই ড্যাম। এটা কোথায় অবস্থিত না তামিলনাড়ুতে অবস্থিত, যেটা চোল ডাইনেস্টির সময়কালে এই ড্যাম কিন্তু নির্মিত হয়। যে চোল রাজা ছিল তার নাম কারিকালা চোলা। তো তিনি কিন্তু এই ড্যামটা নির্মাণ করেন 19-এর দশকে, ঠিক আছে। আমরা দেখতে পাই ব্রিটিশ সময়কালে আমরা সেটাকে আবার রিকনস্ট্রাক্ট হতে দেখি বা রিবিল্ড হতে দেখি, বা যেটাকে রিমডেল করে এই ব্রিটিশরা। তো এটা কিন্তু আমাদের ভারতের মানে সর্বপ্রাচীন বা প্রাচীনতম নদীবাঁধ কাল্লানাই ড্যাম। কোন নদীর ওপর নির্মিত হয়েছে না কাবেরী রিভার, আর এর বিলঙ্গিং স্টেট বা রাজ্য কি না তামিলনাড়ু। তাহলে এখান থেকে আমরা এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ ড্যাম আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো আমাদের আপকামিং এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এবার আমি এক এক করে আদার্স যে ইম্পর্টেন্ট ড্যামস রয়েছে তো সেই সম্পর্কে ডিসকাস করব। তো সবার প্রথমেই আমি আবারও চলে যাব কোথায় না উত্তরাখণ্ড, যেখানে আমাদের আজকের ডিসকাশন কি না তেহেরি ড্যাম। তো তেহেরি ড্যাম আমাদের দেশের সর্বোচ্চ, আর যদি এর গ্লোবাল র্যাঙ্কিং যদি দেখি তো সেটা বর্তমানে কিন্তু বিশ্বের 13th টলেস্ট ড্যাম, ঠিক আছে। তাহলে বিশ্বের 13তম সর্বোচ্চ নদীবাঁধ বলতে পারো এই তেহরি ড্যাম। তো তোমরা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে যে বিশ্বের সর্বোচ্চ নদীবাঁধ তার নাম কি, কোথায় অবস্থিত। আমি বলে দিচ্ছি চায়নায় অবস্থিত, ঠিক আছে। তো তোমরা কমেন্ট সেকশনে, তোমরা যারা দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে যে আমাদের বিশ্বের সর্বোচ্চ নদীবাঁধ তার নাম কি, আর এটা কোথায় অবস্থিত আমি বলে দিচ্ছি না চায়নায়। তাহলে এই যে তেহরি ড্যাম, যার উচ্চতা প্রায় 855 ফিট, এটা আমাদের দেশের সর্বোচ্চ নদীবাঁধ, ঠিক আছে। তো যেটার কনস্ট্রাকশন বলতে পারো যে কমপ্লিট হয় 2008-এ। তো তেহরি ড্যাম লোকেটেড অন দ্য ভাগীরথী রিভার ইন নিউ তেহরি গাড়োয়াল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড, ঠিক আছে। তো গাড়োয়াল ডিস্ট্রিক্টে উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিস্ট্রিক্টে এটা কিন্তু এই নদীবাঁধ অবস্থিত। ইজ আ মাল্টিপারপাস রক অ্যান্ড আর্থ ফিল্ড এমব্যাঙ্কমেন্ট ড্যাম। তার মানে এর যে বলতে পারো যে এই যে ড্যাম যেটা বানানো হয়েছে, তো এই ড্যামটা মাটি ও শিলা এগুলো ভরাট করে কিন্তু এই ড্যামটা কিন্তু বানানো হয়েছে বা নির্মিত হয়েছে। কোন নদীর ওপর না তেহেরি ড্যাম। এর নদী যদি মনে রাখবে তো অবশ্যই ভাগীরথী রিভার। তাহলে ভাগীরথী রিভারের ওপর কিন্তু এই নদীবাঁধ যেটা নির্মিত হয়েছে, যার অবস্থান কোথায় না এটা বর্তমানে এটা রয়েছে কোথায় না উত্তরাখণ্ডে কিন্তু রয়েছে। নেক্সট আমরা চলে যাব দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ড্যাম বা রিভার ড্যাম, সেটা হচ্ছে হীরাকুদ, যেটা কিনা আমাদের দেশের দীর্ঘতম নদীবাঁধ, ঠিক আছে। তো আমি তোমাদের শুরুতেই বলেছি সম্বলপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কিন্তু এই নদীবাঁধ অবস্থিত। আর এই হীরাকুদ যে ড্যাম এটা কিন্তু রামসার সাইটে কিন্তু এটাকে ইনক্লুড করা হয় ইন দ্য ইয়ার 2021 12th of October 2021 এটা কিন্তু রামসার সাইটে ইনক্লুড হয় এই হীরাকুদ রিজার্ভার, ঠিক আছে। এই হীরাকুদ ওয়াটার রিজার্ভার এটা রামসার সাইটের পার্ট হয় কবে না 12th of October 2021। তাহলে এই হীরাকুদ ড্যাম যেটা কিন্তু দীর্ঘতম বলতে পারো নদীবাঁধ, আমাদের দেশের দীর্ঘতম নদীবাঁধ হচ্ছে হীরাকুদ নদীবাঁধ। এরপর সর্বপ্রাচীন বা প্রাচীনতম আমাদের দেশের নদীবাঁধ সেটা হচ্ছে কাল্লানাই ড্যাম বা কাল্লানাই বাঁধ, যেটা কোন রিভারের ওপর না কাবেরী রিভারের ওপর কিন্তু এটা অবস্থিত। আমরা দেখলাম শুরুতেই যে এটা কিন্তু চোল ডাইনেস্টির সময়কালে কিন্তু এই নদীবাঁধ নির্মিত হয়।
তো এটা আমাদের দেশের সর্বপ্রাচীন নদীবাঁধ। এরপর এই 3টে নদীবাঁধ ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নদীবাঁধ সম্পর্কে এবার আমরা ডিসকাস করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নাগার্জুন সাগর ড্যাম। নাগার্জুন সাগর ড্যাম কোথায় অবস্থিত? না মনে রাখবে এই নাগার্জুন সাগর ড্যাম এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোন রিভার? না কৃষ্ণা রিভার। কৃষ্ণা রিভারের ওপর কিন্তু এই নদীবাঁধ নির্মিত হয়। কৃষ্ণা রিভারের মধ্যে এই ওপর কিন্তু এই নদীবাঁধ নির্মিত হয়। ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 1967, ঠিক আছে। এটা 1967 সালে কিন্তু নির্মিত হয়। কৃষ্ণা রিভার, অবশ্যই রিভারের নাম মনে রাখবো, আর মনে রাখবো বিলঙ্গিং স্টেট। তাহলে নাগার্জুন সাগর ড্যাম অন্ধ্রপ্রদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা নদীবাঁধ, যেটা কৃষ্ণা রিভারের ওপর কিন্তু নির্মিত হয়েছিল 1967 সালে, ঠিক আছে। তাহলে নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ। তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি দেখলাম? সবার প্রথমে দেখেছি তেহরি ড্যাম উত্তরাখণ্ড। তারপরে আমরা যেটা দেখলাম হীরাকুদ ড্যাম ওড়িশা, কল্লানাই ড্যাম আমরা দেখলাম তামিলনাড়ু। এরপর নাগার্জুন সাগর ড্যাম অন্ধ্রপ্রদেশ। কোন নদীর ওপর? না আমরা দেখলাম কৃষ্ণা রিভারের ওপর কিন্তু এই নদীবাঁধ নির্মিত হয়েছে। নেক্সট সর্দার সরোবর ড্যাম, যেটা নর্মদা নদীর ওপর কিন্তু এই ড্যাম বা এই নদীবাঁধ নির্মিত হয়েছে, যেটা কোন রাজ্যে অবস্থিত? না গুজরাটে কিন্তু অবস্থিত এই ড্যাম সর্দার সরোবর ড্যাম। তাহলে কি বলেছে এখানে? লোকেটেড অন দ্য নর্মদা রিভার, দিস ড্যাম ইজ আ মেজর সোর্স অফ ওয়াটার অ্যান্ড ইরিগেশন অ্যান্ড ড্রিঙ্কিং পারপাস ইন গুজরাট. It has been a subject of controversy due to its environmental and social impact on the displaced communities. তো এই বাঁধের নির্মাণের সময় আমরা দেখতে পাই যে সেই অঞ্চলের প্রচুর বাসিন্দা যারা, ঠিক আছে, তারা কিন্তু এফেক্টেড হয়েছিল। তাদের ডিসপ্লেসমেন্ট নিয়ে কিন্তু একটা বিশাল বড় রকম একটা আন্দোলন, শুধু তাদের ডিসপ্লেসমেন্ট নয়, একটা এনভায়রনমেন্ট নিয়েও কিন্তু একটা সোশ্যাল ইস্যু এখানে ক্রিয়েট হয়েছিল, যেটা আমরা জানি যে নর্মদা বাঁচাও আন্দোলন। তো এর জন্য কিন্তু এই প্রজেক্টটা অনেক দিন স্থগিত ছিল, ঠিক আছে। তো যাই হোক, সর্দার সরোবর ড্যাম নর্মদা রিভারের ওপর কিন্তু পরবর্তীতে নির্মিত হয়, আর যেটা কিনা গুজরাটে অবস্থিত। তাহলে নর্মদা বাঁচাও, ঠিক আছে, তো আমি আসবো সেটার উপর। তাহলে সর্দার সরোবর ড্যাম ইজ লোকেটেড ইন গুজরাট। ইট ইজ দ্য লার্জেস্ট ড্যাম ইন দ্য নর্মদা ভ্যালি প্রজেক্ট। তাহলে নর্মদা ভ্যালি প্রজেক্টের মধ্যে এই সর্দার সরোবর ড্যাম, এটা কিন্তু সব থেকে বড় একটা প্রজেক্ট, ঠিক আছে, সব থেকে বড় একটা প্রজেক্ট। দিস ড্যাম ইজ বেনিফিট দ্য আদার নেইবারিং স্টেট মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, যেটা নর্মদা রিভারের উপর অবস্থিত এই ড্যাম। তো এর বেনিফিট যে শুধুমাত্র গুজরাট পাচ্ছে এরকমটা নয়, বিভিন্ন রাজ্য কিন্তু এই নদীবাঁধের বেনিফিট পাচ্ছে, সেটা মধ্যপ্রদেশ, রাজস্থান অ্যাজ ওয়েল অ্যাজ মহারাষ্ট্র। তো আমরা যেটা দেখেছিলাম যে এই বাঁধকে কেন্দ্র করে একটা কিন্তু আন্দোলন হয়, সেটা হচ্ছে কি না নর্মদা বাঁচাও, ঠিক আছে। তো এখানে সেটার ব্যাপারেই বলা রয়েছে যে ইন্ডিয়াস ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু laid the project foundation on 5th of April 1961. তো জওহরলাল নেহেরু কিন্তু এর সূচনা করেছিলেন এই সর্দার সরোবর ড্যামের, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে দেখতে পাই ইট took shape in 1979 under the World Bank funded development scheme, যেখানে এই নদীবাঁধের জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য করেছিল 200 মিলিয়ন ইউএসডি দিয়ে, ঠিক আছে, যেটা আমাদের দেশের ইরিগেশন অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, তো সেক্ষেত্রে কিন্তু একটা খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখে। কনস্ট্রাকশন বিগান ইন 1987, তার মানে এর কনস্ট্রাকশন শুরু হয় 1987, বাট ওয়াজ হল্ড বাই দ্য সুপ্রিম কোর্ট। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এর ওপর একটা কিন্তু স্থগিতাদেশ আসে সুপ্রিম কোর্টের দ্বারা ইন দ্য ইয়ার 1995 ডিউ টু কনসার্ন ওভার ডিসপ্লেসমেন্ট রেজ বাই দ্য নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য আমরা যেটা দেখতে পাই সুপ্রিম কোর্ট এই প্রজেক্টের উপর একটা স্থগিতাদেশ দেয়। পরবর্তীতে
নির্মাণ হয় এই নদীবাঁধ, যেটা আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেন ইন দ্য ইয়ার 2017। তাহলে আমরা সর্দার সরোবর ড্যাম যেটা দেখতে পাচ্ছি, এটা নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে আর এর বিলঙ্গিং স্টেট হচ্ছে গুজরাট। তাহলে এই নদীবাঁধ কে কেন্দ্র করে কিন্তু আমরা আন্দোলন দেখতে পাই, একটা খুবই পপুলার একটা আন্দোলন, যেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। তো যাই হোক, এবার আমরা চলে যাব নেক্সট ইম্পর্টেন্ট ড্যাম, সেটা হচ্ছে ভাকরা। ঠিক আছে, ভাকরা। তাহলে তোমরা যারা 5 ইয়ার প্ল্যান পড়েছো সেই সময় কিন্তু আমরা এর উল্লেখ পাই ভাকরা ড্যাম। তাহলে ভাকরা ড্যাম ইজ আ concrete gravity dam on the Sutlej river in Bhakra village in Bilaspur district, Himachal Pradesh in northern India। তার মানে এই ভাকরা ড্যাম কোথায় অবস্থিত? ভাকরা ড্যাম হিমাচল প্রদেশে অবস্থিত, শতদ্রু বা সতলেজ রিভারের ওপর কিন্তু এই নদীবাঁধ নির্মিত হয়েছে। আমরা প্রায়শই ভাকরা নাঙ্গাল ড্যাম বলে থাকি। কি বলে থাকি? না ভাকরা নাঙ্গাল। ঠিক আছে, আমরা প্রায়শই একসাথে বলে থাকি ভাকরা নাঙ্গাল। তো ভাকরা হিমাচল প্রদেশে, আবার নাঙ্গাল ড্যাম সেটা কিন্তু রয়েছে পাঞ্জাবে। ঠিক আছে, ডাউনস্ট্রিম অফ ভাকরা ড্যাম, যেটা কোথায় রয়েছে? না পাঞ্জাবে রয়েছে। এটাকে কিন্তু আমরা প্রায়শই একসাথে বলি ভাকরা নাঙ্গাল ড্যাম। ঠিক আছে, হাউএভার সামটাইমস বোথ দ্য ড্যামস টুগেদার আর কল্ড ভাকরা নাঙ্গাল ড্যাম দো দে আর টু সেপারেট ড্যামস। তাহলে অনেকেই কিন্তু এটা জানে না, অনেকেই ভাবে যে ভাকরা নাঙ্গাল একটাই নদীবাঁধ। এরকমটা নয়, দুটো সেপারেট নদীবাঁধ, একটা আপার স্ট্রিমে রয়েছে, একটা ডাউন স্ট্রিমে রয়েছে। আপার স্ট্রিমে ভাকরা, ডাউন স্ট্রিমে আমরা দেখতে পাই নাঙ্গাল, যেটা পাঞ্জাবে রয়েছে, আর ভাকরা রয়েছে কোথায়? না হিমাচল প্রদেশ। রিভার সতলেজ রিভার কি? না সতলেজ রিভার। ঠিক আছে, তাহলে ভাকরা ড্যাম ইজ ডেসক্রাইবড অ্যাজ এ নিউ টেম্পল অফ রিসার্জেন্ট ইন্ডিয়া, যেটা জওহরলাল নেহরু কিন্তু এই আখ্যাটা দিয়েছেন। তো গোবিন্দ সাগর দ্য ভাকরা ড্যাম রিজার্ভার, তাহলে ভাকরা ড্যামের যে ওয়াটার রিজার্ভার তার নাম কি? না তার নাম হচ্ছে গোবিন্দ সাগর। তার নাম হচ্ছে গোবিন্দ সাগর। তাহলে গোবিন্দ সাগর মনে রাখবে, ভাকরা ড্যামের যে ওয়াটার রিজার্ভার, যে জলাধার, তো তার নাম হচ্ছে গোবিন্দ সাগর। ঠিক আছে, তাহলে এই গোবিন্দ সাগর হচ্ছে থার্ড লার্জেস্ট ওয়াটার রিজার্ভার। ঠিক আছে, থার্ড লার্জেস্ট ওয়াটার রিজার্ভার আফটার ইন্দ্রসাগর, যেটা মধ্যপ্রদেশে রয়েছে, আরেকটা হচ্ছে নাগার্জুন সাগর, যেটা তেলেঙ্গানায় রয়েছে। তাহলে এই গোবিন্দ সাগর যেটা এই ভাকরা নাঙ্গাল ড্যামের যে ওয়াটার রিজার্ভার বা যে জলাধার, তার নাম সেটা হচ্ছে থার্ড লার্জেস্ট ওয়াটার রিজার্ভার অফ ইন্ডিয়া। তাহলে সবার প্রথমে রয়েছে ইন্দ্রসাগর, সেটা ইন্দিরা সাগর সেটা রয়েছে মধ্যপ্রদেশে, আরেকটা হচ্ছে নাগার্জুন সাগর, সেটা রয়েছে তেলেঙ্গানাতে। তো এখানে কন্টেন্টটা আমি কিন্তু বাংলায়ও দিয়েছি। তো যাদের যে ল্যাঙ্গুয়েজ সুবিধা, ঠিক আছে, তো তোমরা সেই ল্যাঙ্গুয়েজই প্রেফার করবে। যদি তোমাদের বাংলায় নোট লিখতে তোমাদের সুবিধা হয়, তোমরা বাংলায় ফলো করতে পারো। যাদের ইংরেজিতে স্বাচ্ছন্দ্য ফিল করো, তো তারা ইংরেজিতেও কিন্তু নোটটা করতে পারো। যেরকম আমি নোট করার সময় কিন্তু ইংরেজিটাই প্রেফার করি, আমি ইউজুয়ালি নোট করার সময় কিন্তু ইংরেজিটা প্রেফার করি, কিন্তু তোমরা যারা বাংলায় প্রেফার করো, তো তাদের জন্য বাংলাটাও কিন্তু রয়েছে। তাহলে ভাকরা ড্যাম আমরা দেখে নিলাম। ভাকরা ড্যাম কোথায়? না হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, ভাকরা ড্যাম হিমাচল প্রদেশে অবস্থিত। কোন নদী? না শতদ্রু বা সতলেজ রিভার। ঠিক আছে, বোঝা গেল। আর এর যে জলাধার তার নাম কি? না গোবিন্দ সাগর, যেটা হচ্ছে থার্ড মানে লার্জেস্ট ওয়াটার রিজার্ভার। ঠিক আছে, নেক্সট ইদুক্কি ড্যাম। এই ইদুক্কি ড্যাম যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা কোথায়? না কেরালার ইদুক্কি ডিস্ট্রিক্টেই কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, এটা প্যারিয়ার রিভার, কেরালে এই রিভার রয়েছে প্যারিয়ার রিভার, তো তার ওপর কিন্তু এই ড্যামটা নির্মিত হয়েছে। ইন্দিরা গান্ধী কিন্তু এই ড্যামের উদ্বোধন করেন 1976 সালে। 1976 সালে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ইদুক্কি ড্যাম, যেটা কেরালায় অবস্থিত, তার উন্মোচন করেন বা তার উদ্বোধন কিন্তু তিনি করেছিলেন। তাহলে ইদুক্কি ড্যাম প্যারিয়ার রিভার, মনে রাখবে কোথায় অবস্থিত? না এই ড্যাম কিন্তু কেরলে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? না কেরলে অবস্থিত। তো এটা এশিয়ার টলেস্ট আর্ক ড্যামের মধ্যে থেকে কিন্তু অন্যতম বা একটা গুরুত্বপূর্ণ। তাহলে অ্যামং এশিয়াস টলেস্ট আর্ক ড্যাম। ঠিক আছে, তাহলে আর্ক বেসিক্যালি আমরা বুঝি যে এই যে শেপ যেটা, ঠিক আছে, অনেকটা ওই তীরের মতো যে শেপ, সেটাকেই বলা হয় এই আর্ক। ঠিক আছে, তাহলে আর্ক ড্যাম, এটা নিয়ে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এই আর্ক ড্যাম যেটা বলা হচ্ছে অ্যামং এশিয়াস, ইট ইজ অ্যামং এশিয়াস টলেস্ট আর্ক ড্যাম, তো এই আর্ক ড্যাম ব্যাপারটা
কি, ঠিক আছে? তাহলে এই আর্ক ড্যাম বলতে আমরা কি বুঝি? তোমরা দেখতে পাচ্ছ ইমেজে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ না, এই যে আর্ক মানে অনেকটা ওই তীর ধনুকের ধনুকের মতো যে এই যে শেপটা, ঠিক আছে? তো সেটাই হচ্ছে আর্ক। তো অ্যান আর্ক ড্যাম ইজ আ কনক্রিট অর masonry structure that is curved upstream to carry the weight of water, ঠিক আছে? তাহলে আপস্ট্রিমের দিকেই যত আসবে তো তত এই কার্ভেচার শেপটা কিন্তু বাড়ে, যাতে বেশি করে জল ধারণ করতে পারে, ঠিক আছে? যাতে বেশি করে জল ধারণ করতে পারে, ঠিক আছে? সেই জন্য বা জলের চাপটাও যাতে বেশি রাখতে পারে, তো সেই জন্য এরকম একটা শেপ দেওয়া হয়। তো এই ধরনের শেপ কে আমরা বলি আর্ক স্ট্রাকচার, ঠিক আছে? দ্য আর্ক শেপ ইজ স্ট্রং অ্যান্ড ক্যান উইথস্ট্যান্ড দ্য ফোর্স অফ ওয়াটার বিহাইন্ড দ্য ড্যাম। তার মানে ম্যাক্সিমাম যে প্রেশার কিন্তু নিতে পারে এই ড্যামগুলো, আর যেটা নির্মাণেও কিন্তু খরচা তুলনামূলকভাবে অন্যান্য যে নদী বাঁধের থেকে কিন্তু কম হয়। আর এটা মূলত হিল এরিয়াতেই আমরা এই ধরনের স্ট্রাকচার দেখতে পাই, এই ধরনের স্ট্রাকচার আমরা কিন্তু হিল এরিয়াতেই দেখতে পাই। দ্য আর্ক শেপ ইজ আ স্ট্রং অ্যান্ড ক্যান উইথস্ট্যান্ড দ্য ফোর্স অফ ওয়াটার বিহাইন্ড দ্য ড্যাম, ঠিক আছে? তাহলে অন্যান্য ড্যাম বানাতে যে খরচ এই উচ্চতায়, ঠিক আছে? তো এখানে এই পার্বত্য অঞ্চলে এই ধরনের আমরা ড্যাম দেখতে পাই, ঠিক আছে? যেখানে তুলনামূলক বলতে পারো যে কম খরচা কিন্তু হয় এই ড্যাম বানাতে। তো আমরা একটু আগেই তোমাদের আমি বলেছিলাম কমেন্ট সেকশনে কমেন্ট করতে যে হাইয়েস্ট ড্যাম, ঠিক আছে? তো তোমরা এখানে নোটটা তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে? জিনপিং আই ড্যাম, জিনপিং আই ড্যাম এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ড্যাম। 350 মিটার, প্রায় 1001 ফুট হাইটে কিন্তু অবস্থিত, ঠিক আছে? প্রায় 1001 ফুট হাইটে অবস্থিত। এটা সিচুয়ান প্রভিন্সে কিন্তু চায়নার সিচুয়ান প্রভিন্সে ইয়ালং রিভারের ওপর কিন্তু এটা নির্মিত হয়েছে, যেটা বিশ্বের সর্বোচ্চ ড্যাম। তাহলে ইয়ালং রিভারের ওপর ইয়ালং রিভারের ওপর সিয়াচুন প্রভিন্স অফ চায়না এই ড্যাম নির্মিত হয়েছে, যেটা কিন্তু বিশ্বের সর্বোচ্চ নদীবাঁধ, ঠিক আছে? তো এটাও কিন্তু একটা আর্ক ড্যাম, যেরকমটা আমরা দেখতে পেলাম এখানে, ঠিক আছে? যেরকমটা আমরা দেখতে পেলাম যে ইদুক্কি ড্যাম, যেটা কেরলে রয়েছে, তো এরকমই কিন্তু এই চায়নার যে জিনপিং আই ড্যাম এটাও কিন্তু একটা আর্ক ড্যাম, যেটা বিশ্বের সর্বোচ্চ ড্যাম, 1000 ফিট উচ্চতায় কিন্তু অবস্থিত। চলো নেক্সট, কোয়েনা ড্যাম, যেটা কোথায় অবস্থিত? এই কোয়েনা ড্যাম তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা মহারাষ্ট্রের কোয়েনা রিভারের ওপরই কিন্তু এই ড্যাম নির্মিত হয়েছে। কোয়েনা রিভার, তাহলে এটা কোথায় অবস্থিত? না, এটা কিন্তু অবস্থিত মহারাষ্ট্র, ইন্ডিয়া। তাহলে কোয়েনা ড্যাম ইজ আ রাবেল কনক্রিট ড্যাম, ঠিক আছে? রাবেল কনক্রিট ড্যাম ইন মহারাষ্ট্র, India, that generates hydroelectricity and supplies water for irrigation. It is one of the biggest dam in the state and the largest hydroelectric power plant in the country, ঠিক আছে? তাহলে এই যে রাবেল কনক্রিট ড্যাম যেটা, তো সেটা অ্যাকচুয়ালি এই কনক্রিটেরই একটা বাঁধ হয়, যেটা মূলত বিভিন্ন বড় বড় স্টোন, মর্টার এগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে? তো এই ধরনের যে ড্যামগুলো, যেগুলো বড় বড় পাথর বা মর্টার দিয়ে তৈরি করা হয়, তো এই ধরনের ড্যামগুলোকে আমরা বলি রাবেল কনক্রিট ড্যাম, ঠিক আছে? তাহলে কোয়েনা রিভারের ওপরে কিন্তু এটা অবস্থিত মহারাষ্ট্রে, ঠিক আছে? তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নদীবাঁধ আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এরপর মিটিওর ড্যাম এটা অবস্থিত কোথায়? না, তামিলনাড়ু। এটাও কিন্তু কাবেরী নদীর ওপরে কিন্তু নির্মিত হয়েছে এই মিটিওর ড্যাম, ঠিক আছে? এই মিটিওর ড্যাম কাবেরী নদীর ওপর নির্মিত হয়েছে, যেটা কোথায় রয়েছে? না, তামিলনাড়ু। তো কি বলেছে? সিচুয়েটেড অন দ্য কাবেরী রিভার, মিটিওর ড্যাম ইজ আ ভাইটাল ওয়াটার সোর্স of irrigation in the delta region of Tamil Nadu, যেটা তামিলনাড়ুর এগ্রিকালচারে কিন্তু এই নদীবাঁধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে মিটিওর ড্যাম কাবেরী রিভারের উপর নির্মিত হয়েছে, যেটা কোথায় অবস্থিত? না, তামিলনাড়ু। এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলা রয়েছে। এই যে মিটিওর ড্যাম অলসো কল্ড স্ট্যানলি রিজার্ভার,
ঠিক আছে। এই মিটিওর ড্যামকে আমরা স্ট্যানলি রিজার্ভার বলে থাকি কেন, যেটা সালেম তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে এটা নির্মিত হয় 1934 সালে, প্রায় 9 বছর লেগে যায় এটাকে কমপ্লিট করতে। তাহলে 1934 সালে সে সময় আমাদের দেশে আমরা দেখেছি ব্রিটিশ শাসন, মানে ব্রিটিশ শাসনকালের সময় কিন্তু এই ড্যাম নির্মিত হয়, দ্যাট ইজ এ মিটিওর ড্যাম, ঠিক আছে। তো 1934 সালে আমরা দেখতে পাই, 1934 সালে দেখতে পাই এর কমপ্লিশন প্রায় 9 বছর লাগে এই ড্যামটা কমপ্লিট হতে। আর সেই সময় আমাদের দেশের গভর্নর জেনারেল, আমাদের দেশ বললে ভুল হবে, মাদ্রাজের গভর্নর অফ মাদ্রাজ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল স্যার জর্জ ফ্রেডরিক স্ট্যানলি, ঠিক আছে। তাহলে গভর্নর অফ মাদ্রাজ তিনি সেই সময় নিযুক্ত ছিলেন ফ্রম 1929 টু 1934। তো তার সময়কালেই কিন্তু এই ড্যাম নির্মিত হয়। তো সেই জন্য এই স্ট্যানলি রিজার্ভারও বলা হয় এর জলাধারকে। তাহলে এই মিটিওর ড্যামের যে জলাধার সেটাকে আমরা স্ট্যানলি রিজার্ভার বলে থাকি। আর এর পেছনে কারণ সে সময় মাদ্রাজের গভর্নর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জর্জ ফ্রেডরিক স্ট্যানলি। তো সেই জন্য তার নাম অনুসারেই কিন্তু এই জলাধারের নাম স্ট্যানলি রিজার্ভার, ঠিক আছে। তাহলে মিটিওর ড্যাম আমরা দেখলাম তামিলনাড়ু কোন নদীর ওপর, না কাবেরী নদীর ওপরে কিন্তু এই ড্যাম নির্মিত, যেটা আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। এর পরবর্তী ড্যাম যদি আমরা দেখি সেটা হচ্ছে রিহান্ড ড্যাম। তাহলে এই রিহান্ড ড্যাম হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ড্যাম বাই স্টোরেজ আফটার ইন্দ্রসাগর ড্যাম, ঠিক আছে। তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম যে ইন্দ্রসাগর ড্যাম, তো তারপরেই তার যে ওয়াটার রিজার্ভার যেটা রয়েছে, তো সেটাকে আমরা বলছি সেকেন্ড লার্জেস্ট ড্যাম বাই দ্য স্টোরেজ। তাহলে সেকেন্ড লার্জেস্ট ড্যাম, তাহলে ইন্দ্রসাগরের স্টোরেজ হচ্ছে সব থেকে বেশি, তারপরেই আমরা যেটা দেখতে পাচ্ছি রিহান্দ ড্যাম। আর এই রিহান্দ ড্যাম যেটা তো সেটা কোথায় অবস্থিত, না উত্তরপ্রদেশে অবস্থিত। এটা কোথায় অবস্থিত, না উত্তরপ্রদেশে অবস্থিত। দ্য কনক্রিট গ্র্যাভিটি ড্যাম স্প্যান্স দ্য রিহান্দ রিভার, আ ট্রিবিউটারি অফ সোন রিভার। তাহলে সোন রিভারের একটা ট্রিবিউটারি ওই রিহান্দ রিভার। তো এই রিহান্দ রিভারের ওপরে কিন্তু এই ড্যাম নির্মিত হয়েছে, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট ইন্দ্রাসাগর ড্যাম। তাহলে আমরা এই শুরুতেই নাম শুনে আসছি ইন্দ্রাসাগর ড্যাম, যেটার বলতে পারি আমাদের দেশের হাইয়েস্ট ওয়াটার রিজার্ভার এই ইন্দ্রাসাগর ড্যাম। তো এই ইন্দ্রাসাগর ড্যাম মধ্যপ্রদেশে অবস্থিত, লোকেটেড অন দ্য নর্মদা রিভার। তাহলে এইটা নর্মদা রিভারের ওপরই কিন্তু নির্মিত, যেটা কোথায় অবস্থিত, না মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। তাহলে দ্য ইন্দ্রাসাগর ড্যাম ইন মধ্যপ্রদেশ ইজ দ্য লার্জেস্ট ওয়াটার রিজার্ভার ইন ইন্ডিয়া, দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ 12.22 বিলিয়ন কিউবিক মিটার্স। তাহলে এটার ওয়াটার রিজার্ভার কিন্তু আমাদের দেশের মানে সব থেকে ওয়াটার রিজার্ভারের দিক থেকে কিন্তু, বা ওয়াটার যে ক্যাপাসিটি, যে স্টোরেজ ক্যাপাসিটি, তার দিক থেকে কিন্তু সব থেকে বড় এই ইন্দ্রসাগর ড্যাম, যেটা কোন নদীর ওপর, না নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে। কোথায়, না মধ্যপ্রদেশ, ঠিক আছে। অবশ্যই মনে রাখবে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইন্দ্রসাগর ড্যাম। এরপর আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কিছু গুরুত্বপূর্ণ নদীবাঁধ, ঠিক আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল, এবার আমরা আমাদের রাজ্যে ফিরে আসি। তো আমাদের রাজ্যের যে বিভিন্ন এক্সাম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের এই যে নদীবাঁধগুলো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় প্রশ্ন দিয়ে থাকতে পারে। তো এটা যে শুধুমাত্র আমরা এসএসসির জন্য পড়ছি এরকম নয়, এই সেশনগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কভার করবে, প্রত্যেকটা এক্সামই কিন্তু কভার করবে। যেখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বক্রেশ্বর ড্যাম গঙ্গা নদীর ওপর, বীরভূমে রয়েছে, বীরভূম সিউড়িতে। বান্ধু ড্যাম, যেটা বান্ধু রিভার পুরুলিয়াতে রয়েছে। কংসাবতী কুমারী ড্যাম, সেটা কংসাবতী রিভার বাঁকুড়া। মুরগুমা ড্যাম, এটাও কিন্তু পুরুলিয়াতে রয়েছে। এই সাহারাঝোড়া নদী, যেটা ট্রিবিউটারি অফ কংসাবতী রিভার, কংসাবতীর একটা ট্রিবিউটারি এই সাহারাঝোড়া রিভার, তো এটাও পুরুলিয়াতে রয়েছে। সালি ড্যাম এটা বাঁকুড়াতে রয়েছে। এছাড়া রূপাই, যেটা সুবর্ণরেখার নদীর ওপর নির্মিত, এটা পুরুলিয়াতে রয়েছে। তাহলে এই প্রত্যেকটা ড্যামই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে। তাহলে বক্রেশ্বর, বান্ধু, কংসাবতী, কুমারী ড্যাম, মুরগুমা ড্যাম। তো এই যে মুরগুমা ড্যাম দেখতে পাচ্ছ না, আমি তো পুরুলিয়া যখন ভিজিট করেছি আমার তো মানে এই জায়গাটা মানে অসাধারণ লেগেছে। মুরগুমা ড্যাম, এর যে সিনিক বিউটি, এটা বলে বোঝানো যাবে না, ঠিক আছে। তো তোমরা
তোমরা যদি কখনো পুরুলিয়া ঘুরতে চাও তো অবশ্যই কিন্তু এই ড্যামটা অবশ্যই ভিজিট করবে। মুরগুমা ড্যাম অসাধারণ সিনিক বিউটি। আমি তো একটু ইভিনিং টাইমে গেছিলাম, তো মানে সেই সময়ের যে ভিউ আমি পেয়েছি তো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো মুরগুমা ড্যাম কোথায় রয়েছে না পুরুলিয়াতে। এছাড়া রূপাই এটা সুবর্ণরেখা নদীর ওপর, এটাও কিন্তু পুরুলিয়াতে রয়েছে। তাহলে পুরুলিয়াতে কিন্তু প্রচুর নদীবাঁধ রয়েছে যেখান থেকে কিন্তু আমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, সেটা হচ্ছে দামোদর ভ্যালি ড্যামস। তাহলে 5 ইয়ার প্ল্যানের সময়কালেও কিন্তু আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখেছিলাম এই দামোদর ভ্যালি ড্যামস, তার একটা উল্লেখ আমরা দেখেছি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো এই দামোদর ভ্যালি ড্যাম, যেখানে অনেকগুলো ড্যামের একটা সিরিজ আমরা দেখতে পাই, আর সিরিজ অফ রিজার্ভার্স অ্যান্ড ড্যামস বিল্ড বাই দ্য দামোদর ভ্যালি কর্পোরেশন টু কন্ট্রোল দামোদর রিভার। মানে দামোদর রিভার যেটাকে আমরা বাংলার দুঃখও বলে থাকি, যে এর কারণে কিন্তু বন্যা হতো, ঠিক আছে। তো এই বন্যাকে প্রতিরোধ করার জন্যই কিন্তু বলতে পারো এই ড্যাম যেটা নির্মিত হয়েছে। এছাড়া কৃষিকাজেও একটা যাতে সুবিধা হয়, তার পাশাপাশি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মানে বিদ্যুৎ উৎপাদনেও একটা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রাখে এই ড্যামগুলি, যেখানে অনেকগুলো ড্যাম আমরা দেখতে পাই এই প্রজেক্টের আন্ডারে, দামোদর ভ্যালি ড্যামসের আন্ডারে। তো তিলিয়ানা ড্যাম, ঠিক আছে, তিলিয়ানা ড্যাম যেটা তোমরা দেখতে পাচ্ছ, তিলাইয়া ড্যাম যেটা তোমরা দেখতে পাচ্ছ, তিলাইয়া ড্যাম এটা ঝাড়খণ্ডে রয়েছে। বরাকর রিভার তিলাইয়া ড্যাম, যেটা কোডেরমা ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড, তিলাইয়া ড্যাম এটা অবস্থিত। এছাড়া কোনার ড্যাম এটা ঝাড়খণ্ডের হাজারিবাগ ডিস্ট্রিক্টে অবস্থিত, কোনার রিভারের ওপর। মাইথন তোমরা নাম শুনে থাকবে, মাইথন যেটা বরাকর নদীর ওপর, বরাকর আর দামোদরের যে কনফ্লুয়েন্স, যে সংযোগকারী স্থলে কিন্তু এই ড্যামটা রয়েছে, মাইথন রিভার, এটাও কিন্তু ডিভিজির পার্ট, ঠিক আছে। এছাড়াও পাঞ্চেত ড্যাম, ঠিক আছে, এই পাঞ্চেত ড্যামও কিন্তু দামোদর রিভারের ওপরই তৈরি করা হয়েছে এই পাঞ্চেত ড্যাম। এই প্রত্যেকটাই কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে পড়ে বা দামোদর ভ্যালি ড্যামসেরই পার্ট, ঠিক আছে। তাহলে তিলাইয়া ড্যাম, এছাড়া কোনার ড্যাম যেটা ঝাড়খণ্ডে রয়েছে, মাইথন যেটা ওয়েস্ট বেঙ্গল, পাঞ্চেত ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে বাংলাটাও কিন্তু আমি দিয়েছি, তিলাইয়া, কোনার, মাইথন, তো তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। তো পাঞ্চেত এগুলো কিন্তু সব আমাদের এই দামোদর ভ্যালি ড্যামেরই পার্ট। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে। ফারাক্কা ব্যারেজ তো আমরা প্রায়শই দেখে থাকি যে বাংলাদেশি লোকেরা যারা রয়েছে, বাংলাদেশের যা লোকেরা রয়েছে, তারা অনেক সময় তারা ক্ষোভ প্রকাশ করে এই ফারাক্কা ব্যারেজ নিয়ে। তো যাই হোক, এই ফারাক্কা ব্যারেজ যেখানে একটা আন্তর্জাতিক কিন্তু চুক্তি, জলবন্টন চুক্তি রয়েছে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে। তো এই ফারাক্কা ব্যারেজ ইজ আ স্ট্রাকচার অন দ্য গঙ্গা রিভার ইন ওয়েস্ট বেঙ্গল দ্যাট ইন্ডিয়া দ্যাট ডাইভার্ট ওয়াটার ইন্টু হুগলি অ্যান্ড ভাগীরথী রিভার সিস্টেম, ঠিক আছে। তো এখানে এই গঙ্গার উপরে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে এই রিভারটা রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে যে ব্যারেজটা রয়েছে যেটাকে আমরা বলছি ফারাক্কা ব্যারেজ। তো তার পাশেই কিন্তু একটা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এনটিপিসির, ঠিক আছে। দ্য ব্যারেজ অলসো হেল্পস শেয়ার ওয়াটার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তো এটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1961 সালে, যেটা কমপ্লিট হয় 1975 সালে, ঠিক আছে। এর দৈর্ঘ্য যদি বলো তাহলে 2245 মিটার, আর এর টোটাল 109টা কিন্তু গেট রয়েছে এই ব্যারেজে, ঠিক আছে। তাহলে ফারাক্কা ব্যারেজ তোমরা জেনেই থাকবে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এবার এখানে যেটা রয়েছে এখানে প্রত্যেকটা স্টেট বা তার যে ইম্পর্টেন্ট যে ড্যাম, এখানেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ড্যাম রয়েছে, ঠিক আছে। তো যেহেতু এই শর্ট সেশনগুলোতে এতটাও পসিবল না যে প্রত্যেকটা স্টেট ধরে ডিসকাস করা, বাট বিভিন্ন সময় বিভিন্ন প্র্যাকটিস সেশনে আমি অবশ্যই এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন আনবো, আর তার সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট বা এই ড্যাম সম্পর্কিত যে ইম্পর্টেন্ট ফ্যাক্টস, তো সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো সর্দার সরোবর যেরকম আমরা দেখলাম গুজরাটের আরও একটা ইম্পর্টেন্ট ড্যাম হচ্ছে উকাই ড্যাম, ঠিক আছে।
উকাই ড্যাম, ঠিক আছে। তো এরকমই বিভিন্ন রাজ্যের কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট ড্যাম রয়েছে যার লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু এই লিস্টটা গো থ্রু করবে। তো এবার ঘটনা হচ্ছে, তোমরা বলতে পারো যে স্যার তাহলে এই নোটটা তো প্রয়োজন, নোটটা কোথায় পাবো? তো তোমাদের বলে রাখি, আমার একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যারা ক্লাস করে বিভিন্ন পেড ব্যাচে, WBCS এর বিভিন্ন মানে WBPSC ওয়ালার বিভিন্ন যে পেড ব্যাচ রয়েছে যারা ক্লাস করে, তো তারা আমার গ্রুপে তো রয়েছে। আর তোমরা যারা প্রথম দেখছো, যারা জানো না, যারা ইউটিউবে দেখছো, তো তাদেরকেও বলে রাখি আমার কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে। তো এই সে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। রঞ্জন কুমার কুন্ডু স্যার PW বলে যেরকমটা লেখা আছে এভাবে সার্চ করবে টেলিগ্রামে, তো এই গ্রুপটা পেয়ে যাবে। তো এই গ্রুপটাতে কিন্তু আমাকে একবার বলবে যে স্যার আমি আপনার এই ক্লাসটা করেছি, ড্যামস অ্যান্ড রিজার্ভার এই ক্লাসটা করেছি। এছাড়াও যদি তোমাদের আগের পিডিএফগুলোর প্রয়োজন হয়, মানে কারেন্সি ক্যাপিটাল আর তার পাশাপাশি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার, তার যে পিডিএফগুলো যদি দরকার হয়, অবশ্যই আমার এই চ্যানেল জয়েন করে আমাকে বলতে পারো। এটা কিন্তু PWরই অফিসিয়াল আমার একটা চ্যানেল, ঠিক আছে। তো অবশ্যই এই চ্যানেলে শুধু তাই না যে শুধুমাত্র স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স বা অন্যান্য জিএসের সাবজেক্ট থেকে যদি তোমাদের কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে কানেক্ট করতে পারো তোমরা এই টেলিগ্রামের এই চ্যানেলটা বা এই গ্রুপটা জয়েন করে, ঠিক আছে। তাহলে আজকের এই সেশনে আমরা দেখলাম কিছু ইম্পর্টেন্ট ড্যামস অ্যান্ড রিজার্ভার্স, তার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস। তো আশা করি তোমরা এই সেশনটা মনে রাখবে, এখানে যা যা তোমরা শিখতে মানে জানতে পারলে, ঠিক আছে। আর প্রত্যেকটা জিনিস চেষ্টা করবে কপিতে নোট ডাউন করার, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবারও এরকমই আরো একটা সেশনে, যেখানে আরও একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ টপিক আমরা ডিসকাস করব স্ট্যাটিক জিকে থেকে, যেটা তোমাদের আপকামিং এক্সামগুলোর যে প্রস্তুতি সেটাকে আরও বেটার করতে সাহায্য করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।